আমরা রক্তকরবী নাটক পড়েছি। রক্তকরবী নাটকে একটি দুর্দান্ত পংক্তি ছিল। এক জায়গায় নন্দিনী রাজাকে বলছে, পৃথিবী আপনার প্রাণের জিনিস আপনি খুশি হয়ে দেয়, কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলিকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসো। মরা হাড়ের সব সাধনার কাজ যবে থেকে শুরু হয়েছে, সম্ভবত তখন থেকেই মাটির তলায় বোমা ফাটিয়ে শক্তিকে ছিনিয়ে আনারও শুরু। আজকে আমরা যে নাটকটি সম্পর্কে কয়েকটা কথা জেনে নেব, তাতে রয়েছে কয়লা খনি, তার শ্রমিক, শোষণকারীদের অত্যাচার ও তার থেকে পাওয়া অভিসম্পাতের কথা। নাটকের নাম অঙ্গার। নাট্যকার বিখ্যাত উৎপল দত্ত। 1959 সালে এই নাটক রচিত হয় এবং মিনার্ভাতেও অভিনীত হয়। এই নাটকের নাট্যকার উৎপল দত্ত সম্পর্কে আলাদা করে কোনো পরিচয় আলোচনা করার আমার মনে হয় খুব একটা কিছু প্রয়োজন নেই। তা সত্ত্বেও খুব সংক্ষেপে আমরা এই নাটকের প্রেক্ষিতে যা যা জিনিস এনার সম্পর্কে জানবো, তা হলো তিনি অসামান্য অভিনেতা ও নাট্যকার, যিনি নিজেকে প্রোপাগান্ডিস্ট বলতেন নিজেই, যিনি বিশ্বাস করতেন জনতার জন্য চলচ্চিত্র, জনতার জন্য নাটক, জনতার জন্য গান ও কবিতা। তিনি মনে করতেন এই চেতনায় ভরপুর করে দিতে হবে শিল্পীদের, এবং থিয়েটারের লক্ষ্য হলো শ্রমিক শ্রেণী। যাই হোক, আদ্যোপান্ত ভাবে মার্ক্সবাদে বিশ্বাসী উৎপল দত্ত শোষিত শ্রমিক শ্রেণী তথা শ্রমিক আন্দোলনের বিভিন্ন ধারাকে নাটকে নিয়ে এলেন। গড়ে উঠল লিটল থিয়েটার গ্রুপ, যেখানেই অভিনীত হয়েছিল অঙ্গার নাটকটি। বলে রাখি, উৎপল দত্তের প্রথম নিজস্ব নাটক ছায়ানট আগে অভিনীত হলেও সেরকম সাফল্য পায়নি। নাট্যকারকে পূর্ণভাবে প্রকাশিত করেছিল প্রথম এই অঙ্গার। অঙ্গার নাটকের কিন্তু একটি বিস্তৃত এবং ঐতিহাসিক পটভূমি রয়েছে, সেটা একটু আমাদের জেনে নিতে হবে। 1956 সালের 26শে সেপ্টেম্বর মধ্যরাতে আসানসোলের কাছে বড় ধেমো কয়লা খনিতে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। শ্রমিকদের কাজের পালা বদলের সময় হঠাৎ খনির একটি অংশে ধস নামে। সেই ধসের ফলে প্রবল বর্ষণে প্লাবিত নুনি নামে একটি প্রাকৃতিক খালের জল খনির ভিতর ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে খনির ভেতরের জলস্তর বাড়তে থাকে এবং বহু শ্রমিক খনির গভীরে আটকা পড়েন। উদ্ধার কার্য শুরু হলেও খনির জল পুরোপুরি বের করতে প্রায় 21 দিন সময় লেগে যায়। এত দিন ধরে শ্রমিকদের বেঁচে থাকার সম্ভাবনা কেউ আর ভাবতেও পারেনি। কিন্তু 21 দিন পর খনিতে নেমে উদ্ধারকারীরা মানুষের ক্ষীণ আর্তনাদ শুনতে পান। শেষ পর্যন্ত দেখা যায় যে 11 জন শ্রমিক জীবিত অবস্থায় খনির ভিতরে আটকে রয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসার পর তারা সুস্থ হয়ে ওঠেন। এই 11 জনের মধ্যে নাসকু মিয়া অন্যান্য শ্রমিকদের সাহস জুগিয়েছিলেন। এই বাস্তব দুর্ঘটনা উৎপল দত্তকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। মাত্র 3 বছর পর, অর্থাৎ 1959 সালে মিনার্ভা মঞ্চে লিটল থিয়েটার গ্রুপের উদ্যোগে মঞ্চস্থ হয় এই অঙ্গার নাটকটি। তবে অঙ্গার যে কেবলমাত্র একটি খনি দুর্ঘটনার গল্প, তা কিন্তু নয়। এই নাটকের মাধ্যমে উৎপল দত্ত কয়লা খনি শ্রমিকদের জীবন, তাদের যে এক জীবনের চরম বাস্তবতা, অমানবিক শ্রম পরিবেশ, স্বল্প মজুরি আর মালিক পক্ষের শোষণের যে চিত্র, সেটাকেই তুলে ধরতে চেয়েছেন। তাই বাস্তব বড়ধেমো দুর্ঘটনা অঙ্গারের সৃষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ প্রেরণা হলেও নাটকটি তার চেয়ে অনেক বিস্তৃত। এটি মূলত শোষিত খনি শ্রমিকদের জীবন এবং সংগ্রামের নাটক। অঙ্গার নাটকটি আমি বলবো যে যারা তোমরা আজকে ভিডিওটি দেখছো বা যারা দেখছেন, তারা একটু পড়ে নেবেন। খুব একটা বড় নাটক নয়, কিন্তু অসাধারণ
একটি নাটক, এবং উৎপল দত্তের রচনা এতটাই আধুনিক এবং স্মার্ট যে কারণে পড়তে খুব একটা বেশি কিন্তু অসুবিধা হয় না। উৎপল দত্তর বক্তব্য ছিল নাটকে মূল চরিত্র হবে শ্রমিকরা। অঙ্গার নাটকের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য তা হলো এই নাটকে আমরা করে কোনো আলাদা মূল বা প্রধান চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র কিন্তু পাবো না। আমরা যদি নাটকের প্রথমে যেখানে মানে চরিত্রদের সঙ্গে পরিচিতি করিয়ে দেওয়া হয় সেই অংশটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো কোনো মূল চরিত্র এরকম ভাবে কিছু আলাদা আলাদা করা নেই, প্রত্যেকের শুধু নাম দেওয়া রয়েছে। এবং এই নাটকে এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু থাকে না যে এই নাটকে সেই চরিত্রকে নাট্যকার কিভাবে ভেবেছেন সেটাও খানিকটা একটু একটু করে লিখে দেওয়া রয়েছে। যাই হোক, তো আমরা দেখি যে এই নাটকের সেইভাবে কোনো কেন্দ্রীয় চরিত্র নেই। এখানে যে কজন কয়লা খনির শ্রমিকের কথা বলা হয়েছে তারা প্রত্যেকেই একত্রিতভাবে নাটকের মূল চরিত্র। তাদের ভয়ানক জীবনচর্যাই কিন্তু এই নাটকের প্লট। নাটকের সংক্ষিপ্ত সার যদি বলি বা কি হয়েছিল ঘটনাটা, খুব সংক্ষেপে বলতে গেলে আমরা দেখতে পাবো যে এই নাটকটি সম্পূর্ণভাবে গড়ে উঠেছে শেলডন নামক একটি কাল্পনিক কয়লা খনির মধ্যে। তবে শেলডন নামে একটি কয়লা খনি কিন্তু ছিল বা আছে, কিন্তু বড়ধোমা ও শেলডন একই কয়লা খনি নয়। যাই হোক, সেই কলিয়ারিকে নিয়েই কি উৎপল দত্ত লিখেছিলেন কিনা আমরা জানি না, কিন্তু এই জাতীয় দুর্ঘটনা বারংবার ওই সময় বহু কয়লা খনিতে ঘটতো। তাই আমরা ধরে নেব যে এই শেলডন একটি কাল্পনিক কলিয়ারি বা কয়লা খনি। সেখানে বহু মানুষ কাজ করেন, ধরে নেওয়া যাক 300-350 জন কাজ করেন সেখানে কয়লা খনিতে, এবং তাদের বিভিন্ন রকমের কাজ রয়েছে। এখানে দেখানো হচ্ছে যে যে চরিত্রগুলি রয়েছে, অর্থাৎ বিনু বা দীননাথ, বিনু, রূপা, বিনুর বোন সুমনা, বিনুর মা হাফিজ, যজ্ঞেশ্বর, সনাতন, আরিফ, রমজান, হাজিব প্রমুখদের কথা আমরা জানতে পাচ্ছি। এমন করে আমি বললাম 300 থেকে 350 জন শ্রমিক কাজ করেন এবং তাদের যে পরিবার বর্গ তারা ওই অঞ্চলেই বসবাস করেন। এদের মধ্যে বিনু, দিনু, হাফিজ শর্ট ফায়ারার যারা বিস্ফোরক ব্যবহার করে কয়লা বা শিলাস্তর ভাঙে। বাকি আরিফ, মোস্তাক, রমজান, জয়ানুদ্দিরা কয়লা কাটে। এছাড়াও বহু রকমের কাজে নিযুক্ত হরিদাস, যজ্ঞেশ্বর, জলু, দয়াল, ঋষিকেশ প্রমুখ। এরা সবাই মিলে ওখানে অবস্থান করে এবং তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা খুব একটা কিছু জানতে পারি না। সবটাই গড়ে উঠেছে কয়লা খনির কয়লা কাটাকে কেন্দ্র করে। শ্রমিকদের ওপরে কোনভাবে অত্যাচার করা হয় সেই হিসেবে। তবে এই ঘটনাটা মূল যে জায়গা থেকে সেটা কিন্তু তৈরি হয়েছে মিথেন গ্যাসকে কেন্দ্র করে। আমরা দেখি যে দীননাথ বিনুর কেউ না হলেও দীননাথ বিনুর মাকে মা বলে ডাকে এবং সেই খাবার খেতে এসেছে, এবং আমরা দেখতে পাই যে সেই দীননাথ খাবার খেয়ে চলে যায়। তার পরক্ষণেই আমরা খবর পাচ্ছি যে সেখানে মিথেন গ্যাসের কয়লা খনির মধ্যে মিথেন গ্যাসের মানে কারণে এখানে বিস্ফোরণ ঘটে এবং দীননাথের মৃত্যু হয়। এবং দীননাথের মৃত্যুকে কিন্তু কয়লা খনির যারা মালিক, যারা উপরতলার লোক, তারা মেনে নিতে চায় না। তারা দীননাথ এবং আরেকজন যারা মারা গিয়েছিল তাদের বডিটাকে বাইরে তুলে এনে বিচ্ছিরি ভাবে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে যাতে তাদের চিনতে না পারা যায়। কিন্তু কোনো একটি ভাবে চিনে যাওয়া যায় যে দীননাথের ওইখানের দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল, কিন্তু সেটা স্বীকার করে না। সেখান থেকে নাটকের যে মূল বিষয়বস্তু সেটা আস্তে আস্তে জমে ওঠে এবং তারপরে শ্রমিকরা বলে যে আমরা ওখানে সুরক্ষিত নই, আমরা সেখানে গিয়ে কাজ করব না। এরকম ভাবে খানিকটা চলার পরে আমরা দেখতে পাবো একত্রে হরতাল করে যে আমরা নামবো না সেই কয়লা খনিতে। কিন্তু ক্ষুধা যে বড় জ্বালা, যে কারণে আমরা দেখতে পাবো যে একসময় পয়সার লোভে বলা হয় যে কিছু টিম আসে যারা বলে যে হ্যাঁ মিথেন গ্যাস রয়েছে কিন্তু হাওয়া চলাচলের সেইভাবে জায়গা নেই, কোনো একটি জায়গায় একটি বড় ফাটল করে দিলে হাওয়া চলাচল করবে, তাহলে ওই গ্যাসের কারণে দমবন্ধ হয়ে মৃত্যু বা অগ্নিকাণ্ড হয়ে মৃত্যু এই কাণ্ডটি হবে না। সে কারণে প্রতিজনকে 500 টাকার লোভ দেখিয়ে তারা সেই কয়লা খনির মধ্যে আবার নামায়, যেখানে অলরেডি আগে থেকেই বিষাক্ত একটি পরিবেশ গড়ে উঠেছিল। সেখানে তারা যায় এবং স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি তারা দুর্ঘটনার কবলে পড়ে এবং
এই নাটকের প্রথম দিকটা যতটা না ইন্টারেস্টিং, শেষের দিকটা অসম্ভব সুন্দর। মানে নাটকের ঠিক শেষ অংশের শেষ যে পর্বটি, যেখানে তাদের উদ্ধার কার্য চালাতে কিছু লোক আসে, কিন্তু আমরা এটা জানতে পারি যে উদ্ধার কার্য চালানোর যারা আসে তারা বুঝতে পারে যে ওইখানে ভেতরে যাওয়া সম্ভব নয়, এবং যে স্তরে তারা গিয়ে পৌঁছেছে সেখানে মাঝখানে আগুন ধরে গেছে। সেই আগুন পেরিয়ে, সেই গ্যাস পেরিয়ে নিচে যারা যাবে তারা কোনোভাবেই বাঁচবে না, এবং একটি বডিও পাওয়া যায় যার মাথাটা নেই, বিস্ফোরণের কারণে উড়ে গেছে। কিন্তু অদ্ভুতভাবে ওই অবস্থাতে ওই মানুষগুলো একজন বাদে বাকি এই বিনু, হাফিজ, রমজান এবং এই তাদের সঙ্গে যে সুবেদার, সেও নেমেছিল, মহাবীর। এই মহাবীর কিন্তু এই শ্রমিকদের দলের লোক নয়, সে কিন্তু মালিক দলের লোক, কিন্তু তাকেও পয়সার লোভ এবং ভুল জিনিস শিখিয়ে তাকে নামানো হয়েছিল, ভুল জিনিস বলে তারা আটকা পড়ে যায়। যারা রেস্কিউ টিম তারা বুঝতে পারে নিচে লোক আছে, কিন্তু মালিক শ্রেণীর লোক বলে যে এই মুহূর্তে আর তাদের উদ্ধার করা সম্ভব নয়, সেই কারণে খনি সিল করে দেওয়া হোক, এবং ভেতরে যেহেতু আগুন জ্বলছে সেই কারণে তারা ভেতরে জল ছেড়ে দেওয়ার পরিকল্পনা নেয়। অদ্ভুতভাবে বিনু বা অন্যান্য মানুষের বাড়ির লোকেরা কিন্তু জানতেই পারে না যে তাদের বা ছেলেদের উদ্ধার করা হচ্ছে না, আসলে তাদের সলিল সমাধি, জীবন্ত সমাধি স্থাপন করা হচ্ছে। আমরা নাটকের শেষে দেখবো এই কাজটি করা হয়। তারা জীবন্ত অবস্থাতে ওই মাটির তলায় জীবাশ্মের মতো আটকে যায়, তাদের হাহাকার মাটির ওপরের মানুষেরা কেউ জানতে পারে না। জলের স্রোত ছুটে আসে, অক্সিজেনের অভাবে তারা হ্যালুসিনেট করতে থাকে, এবং সেই অবস্থায় তারা আর বুঝতে পারে যে যখন আর কিছু করার নেই, তখন যেন পরবর্তী প্রজন্মের জন্য তারা একটি কাজ করে যায়। কি করে যায়? প্রত্যেকে নিজের কথা কাগজে লিখে সেই চিরকুটটি একটি বাক্সের মধ্যে রেখে ওই খনি গহ্বরের মধ্যে রেখে যায়, যে পরবর্তীকালে কোনোদিন যদি কেউ সেটি খুঁজে পায়, যেন একটি বার্তা রইল, আমরা যারা এখানে জীবাশ্মের মতো রয়ে গেলাম, কয়লার মধ্যিখানে মৃত্যুবরণ করলাম, এই বিদ্রোহ আমি লিখে রেখে গেলাম, পরবর্তী প্রজন্ম যেন জানুক যে অঙ্গার কোথায় রয়েছে, আগুন কোথায় লুক্কায়িত রয়েছে। অঙ্গার বলতে কাকে বোঝায়? অঙ্গার মানে হলো কয়লা, কিন্তু কয়লাকে দেখলে মনে হয় না যে তার মধ্যে এতটা লুক্কায়িত আগুন থাকে। এরা সেই লুক্কায়িত আগুনের সমান, সেই কারণে নাটকের নাম কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবার আমরা একটু ডিটেলে আলোচনা করে দেখ। উৎপল দত্তের অঙ্গার মূলত কয়লা খনি শ্রমিকদের জীবন, তাদের শোষণ, বঞ্চনা, পুঁজিবাদী মালিক শ্রেণীর নির্মম মুনাফা লোভকে কেন্দ্র করে রচিত প্রতিবাদী নাটক। নাটকের পটভূমি কয়লা খনির অঞ্চল। খনির অন্ধকারের মধ্যে শ্রমিকরা প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে কয়লা উত্তোলন করে, অথচ তাদের নিরাপত্তা, স্বাস্থ্য কিংবা জীবনের কোনো মূল্য মালিক পক্ষের কাছে নেই। খনির ভিতরে গ্যাস জমে থাকে, বাতাসের ব্যবস্থা দুর্বল হয়, অতিরিক্ত চওড়া করে খনন করার কথা বলা হয়, সবকিছুতেই কিন্তু দুর্ঘটনা ছিল, কিন্তু কোম্পানির একমাত্র লক্ষ্য ছিল উৎপাদন বাড়ানো এবং মুনাফা অর্জন করা। শ্রমিকদের জীবন বিপন্ন হলেও তারা নিরাপত্তার জন্য প্রয়োজনীয় খরচ করতে চায় না। শুধু দুর্ঘটনার সময় নয়, দৈনন্দিন জীবনেও শ্রমিকরা ভয়াবহ শোষণের শিকার। কাজ পাওয়ার জন্য ঘুষ দিতে হয়, মজুরি পাওয়ার ক্ষেত্রে বঞ্চনা রয়েছে, দীর্ঘদিন কয়লার ধুলোয় কাজ করে শ্রমিকদের শরীরে নানা রকম রোগ বাসা বাঁধে। নারী শ্রমিকরাও একইভাবে কঠিন শারীরিক পরিশ্রমের কারণে অসুস্থ হয়ে পড়ে। একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, যে এই নাটকে চরিত্রগুলির মধ্যে বিভিন্ন চরিত্র রয়েছে, কিন্তু একটি চরিত্রের নাম করতেই হয়, যার নাম হলো সনাতন। যেরকম ভাবে দীননাথের মৃত্যুর পরে তার বডিটা ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল যাতে কেউ না চিনতে পারে, সনাতনের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা ঘটেছিল। সনাতনের চরিত্রের মধ্যে দিয়ে উৎপল দত্ত দেখিয়েছেন শোষণ শুধু একজন শ্রমিকের শরীরকে ধ্বংস করে না, তার অস্তিত্ব, পরিচয় আর আত্মপরিচয়কেও মুছে দেয়। সনাতন সেই শ্রমিকের প্রতীক যাকে কোম্পানির কাগজপত্রে মৃত বা অস্তিত্বহীন বলে ধরে নেওয়া হয়েছে। কেন না, সনাতন একসময় খনিতে গিয়েছিল, সেই খনিতে একই রকম ভাবে লোকের
মৃত্যু হয়, আগুন লেগে যায়, সনাতন কোনোভাবে বেঁচে বাইরে আসে। লোকে বলে না, একেবারেই নয়, কারণ তারা তখন বলেছিল, তারা তখন ভেবেছিল এরা মৃত। তারপর যখন সে বাইরে আসে এবং আসল কথা বলতে থাকে, তখন বলা হয় যে না, তুমি সনাতন নয়, তুমি ভূতপূর্ব চরিত্র। তাই জন্য পরবর্তীকালে তার নাম হয় বৈদ্যনাথ। কোম্পানি কাগজপত্রের সাহায্যে প্রমাণ করে দেয় সে নেই, সে কোনোদিন ছিলই না। এই ঘটনাটির গভীর তাৎপর্য রয়েছে। এখানে শ্রমিককে শুধু হত্যা করা হচ্ছে না, তাকেই পুরোপুরি ভাবে শেষ করে দেওয়া হচ্ছে, তার অস্তিত্বই স্বীকার করা হচ্ছে না। মানুষের পরিচয় যেখানে তার নিজের নয়, কোম্পানির খাতায় নির্ধারিত হয়, সেখানে শ্রমিকের ব্যক্তি সত্তা কতটা অসহায়, সনাতন কিন্তু সেই সত্যের প্রতীক। তাই তার আমি কে, এই সংকট আসলে কোনো ব্যক্তির সংকট নয়, এটা শোষিত শ্রমিকের অস্তিত্বের সংকট। এই নাটকের মূল বক্তব্য কিন্তু খনিতে ওই রকম ভাবে দুর্ঘটনা নয়। আমি আগেই বললাম, শ্রমিকের ওপর শাসক ও মালিক শ্রেণীর অত্যাচার, এটা দেখানোই কিন্তু মূল বক্তব্য ছিল। তাই আমরা দেখতে পাবো যে শ্রমিকরা জানে যে খনির ভেতরে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, তা সত্ত্বেও কোম্পানি উৎপাদন বন্ধ করে না, কারণ উৎপাদন কমলে মুনাফা কমবে। জীবনের ঝুঁকি নিয়ে তাদের জোর করে কাজ করায়। দ্বিতীয়ত, দুর্ঘটনার পরও তারা দায় অস্বীকার করে। শ্রমিক মারা গেলে তার মৃতদেহকে সরিয়ে নিয়ে যায়, তার পরিচয় নষ্ট করে দেয়, কারণ শ্রমিকের মৃত্যু মালিকের কাছে একটি হিসেবের বিষয়, ক্ষতিপূরণ দিতে হবে কিনা, সেই জন্য তারা সেই দায়টাও গ্রহণ করে না। শ্রমিকের শরীরকে তারা পণ্যে পরিণত করে। শ্রমিকের যে শারীরিক কষ্ট, সেটাকে তো তারা তুচ্ছ মনে করেই। তারা যে বিভিন্ন রকমের রোগ বহন করছে, সেই বিষয়েও কোম্পানি কোনো রকম কর্ণপাত বা দেখার চেষ্টাই করে না। তারা বরং ভয় দেখিয়ে শ্রমিককে কাজে নামায়। তাদের সাথে তারা প্রতারণা এবং মিথ্যে প্রলোভন দেখায়। কোম্পানি শ্রমিকদের তারা বোঝায় যে খনিতে আর গ্যাস নেই। শ্রমিকরা সন্দেহ করলে তাদের বোনাস দিয়ে প্রলোভন দেখানো হয়। উদ্দেশ্য একটাই, শ্রমিকদের আবার বিপজ্জনক খনিতে নামাতে হবে। এখানে শোষণকে একটি নতুন রূপে দেখানো হয়েছে। ক্ষুধার্ত মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে বিপদের দিকে ঠেলে দেওয়া। গঙ্গার নাটকের যে ট্র্যাজেডি, সেটা আমাদের মনে রাখার মতো, কারণ নাটকের শেষ অংশে এই শোষণ এক চরম ট্র্যাজিক পরিণতিতে পৌঁছয়। আমি একদম প্রথমে বলেছিলাম না, রক্তকরবী নাটকের রাজা নন্দিনী রাজাকে বলছে যে তোমরা ওখান থেকে ধনসম্পত্তি তুলে আনো, তার সঙ্গে সঙ্গে অভিসম্পাদকেও তুলে আনো। সে অভিসম্পাদের দায় গ্রহণ করতে হয় এরকম শ্রমিকদের। দেখা যায় যে 42 নম্বর দ্বীপে কয়েকজন শ্রমিক আটকা পড়েছে, তাদের বাঁচার জন্য মরিয়া হয়ে পথ খুঁজছে তারা, এবং আশা করছে উদ্ধারকারীর দল আসবে। কিন্তু বাইরে কোম্পানির চিন্তা অন্য জায়গায়, কিভাবে কয়লা বাঁচানো যায়। অবশেষে মানুষের প্রাণের চেয়ে কয়লার মূল্য বেশি বলে বিবেচিত হয় এবং 42 নম্বর দ্বীপে জল ছেড়ে দেওয়া হয়। এটাই সব থেকে বড় ট্র্যাজেডি এই নাটকের। এই কারণেই নাটকের শেষ অংশটি নাট্য ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ। উৎপল দত্ত কয়লা খনি শ্রমিকদের জীবন, দুর্ঘটনা, শোষণ এবং সংগ্রামকে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে যেভাবে নাটকের রূপ দিয়েছিলেন, যেভাবে তিনি সেই খনিতে ঘুরে তথ্য সংগ্রহ করেছিলেন এবং শ্রমিকদের সঙ্গে কথা বলেছিলেন, সত্যি তা আমরা ভাবলে অবাক বোধ করি। দেখা যায় যে মিনার্ভা থিয়েটারে যেদিন এই অনুষ্ঠিত হয় নাটকটি, সেদিন ওই 11 জন শ্রমিককে তিনি আনেন এবং সেই শ্রমিকদের পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন স্বয়ং নাট্যকার। উপস্থিত দর্শকদের মধ্যে অনেকে সেদিন শ্রমিকদের কাছ থেকে অটোগ্রাফও নিয়েছিলেন। শ্রমিকদের সঙ্গে থাকা এলাকার শ্রমিক দরদি প্রবীণ ব্যক্তি প্রভাকর চট্টোপাধ্যায় 50তম রজনীতে অঙ্গার নাটকের একটি শেষের দৃশ্য সম্পর্কে বলছেন, আলোক সম্পাদ শিল্পী তাপস সেনের আলোক কার্যে দেখানো হয়েছিল কিভাবে খনিতে জল প্রবেশ করছে, সেই জল বাধাপ্রাপ্ত হয়ে সৃষ্টি হচ্ছে একটি জলের প্রাচীর। সেই সঙ্গে অন্ধকার খনিগর্ভে জলবন্দী হয়ে থাকা খনি শ্রমিকদের আর্তনাদ, চিৎকার, প্রেক্ষাগৃহের অন্যান্য দর্শকদের সঙ্গে আমিও চমকিত ও শিহরিত হয়ে উঠেছিলাম। 11 জন শ্রমিক ও অঙ্গার নাটকের দৃশ্য দেখে 3 বছর আগের তাদের সেই আতঙ্কের দিনগুলির পুনরাবৃত্তির ঘটনা উপলব্ধি
করেছিলেন। নাটকের শেষ অংশটা সত্যই মর্মান্তিক একদিকে, সেই রকম ট্র্যাজিক, এবং অপর দিক থেকে দেখতে গেলে এই শেষ অংশটাই কিন্তু নাটকের মূল বিষয়বস্তুকে ধরে রেখেছে। রক্তকরবী নাটক দিয়ে শুরু করেছিলাম, সেখানে নন্দিনীর একটি বক্তব্য তুলে ধরেছিলাম, এখানে রাজার একটি সংলাপ গুরুত্বপূর্ণ। রাজা বলছে পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর লোহা সোনা, সেখানেই পাথর লোহা সোনা, সেখানেই রয়েছে জোরের মূর্তি। সেই জোরকে হস্তগত করার এই যে ভয়ানক ইচ্ছে, এবং তাতে যদি মানুষের প্রাণ চলে যায় যাক, এই যে মানসিকতা, এটা বন্ধ হওয়া উচিত। সেই কারণেই নাট্যকার নাটক হিসেবে এই নাটকটিকে তুলে ধরেছিলেন আমাদের সামনে এবং নাম রেখেছিলেন অঙ্গার। তিনি বলার চেষ্টা করেছিলেন যে কয়লার মধ্যে, আমি একটু আগেও বললাম, কয়লাকে দেখলে বোঝা যায় না যে কয়লার মধ্যে এতখানি শক্তি লুক্কায়িত অবস্থায় রয়েছে। সেই শক্তিকে বার করে আনতে হবে, যূথবদ্ধভাবে এর বিরোধিতা করতে হবে। এইভাবে অত্যাচার দিনের পর দিন চলবে না। এই মানুষগুলির মৃত্যু বরণের মাধ্যমে, ট্র্যাজিক পরিণতির মাধ্যমে আমরা এই বিষয়বস্তুতে এসে উপনীত হতে পারি। আশা করি এই একটু পর্বটি হয়তো বড় হয়ে গেছে, কিন্তু একটি পর্বের দ্বারা আমি অঙ্গার নাটক সম্পর্কে কিছু আলোচনা করতে পারলাম, অনেকটাই হয়তো বাদ থেকে গেল। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।